আমরা সুইট তাদেরকেই বলি যারা খুব সুন্দর হয়, সুন্দর ইন দ্য সেন্স দেখতে নয় সব সময়, বাই নেচার, বাই অ্যাক্টিভিটি, বাই বিহেভিয়ার, তাই না? সো আমরা বলি না এই বাচ্চাটা কি মিষ্টি, মিষ্টি সবসময় এরকম নয় যে দেখতে সুন্দর বাচ্চা উদুমা হচ্ছে তোমার চঞ্চল, ঠিক আছে, ঘরে আসছে যা পারছে ভাঙছে, তাকে আর তুমি সুইট বলতে পারবে না, দেখতে যতই সুন্দর হোক। লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম সম্ভবত ভূতাপ শক্তি পর্যন্ত। ভূতাপ শক্তি কাকে বলে তমগ্ন বলতো দেখি, দাঁড়া দিয়ে বল, ভূতাপ শক্তি কাকে বলে? পৃথিবীর অভ্যন্তর থেকে যে শক্তি, না তাপ শক্তি? পৃথিবীর অভ্যন্তরে লাভা বা ম্যাগমা থাকার জন্য পৃথিবীর অভ্যন্তর এখনো উত্তপ্ত। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত হবে? প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সেই তাপ পৃথিবী আস্তে আস্তে বর্জন করছে এবং সেই বর্জিত তাপ আস্তে আস্তে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে চলে যাচ্ছে, এবং সেই তাপকে নিয়ে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ভূতাপ শক্তিকে আমরা ইউজ করতে পারি, তাই না? আমরা আলোচনা করব আজকে বায়োমাস শক্তি। বায়োমাস মানে কথার অর্থে বায়ো মানে জীব, আর মাস মানে হচ্ছে ভর, অর্থাৎ জীব ভর শক্তি। আমরা যে এই ভুট্টা খাই, ভুট্টা খাওয়ার পর যে ভুট্টার অংশটা পড়ে থাকে যেটা আমরা আর খাই না, সেটা যদি রোদ্রে শুকিয়ে পোড়ানো যায় তাহলে একটা উৎকৃষ্ট মানের জ্বালানি হয়। সেই রকমই ধান ভানার পর খড় পাওয়া যায়, খড়, সেটা একটা উৎকৃষ্ট জ্বালানি হয়। যেমন আখ থেকে রস বার করার পর যে ছিবড়া পড়ে থাকে, সেই ছিবড়াকেও রোদ্রে শুকিয়ে পোড়ালে পরে একটা উৎকৃষ্ট মানের জ্বালানি হয়। তাহলে এই যে জীব থেকে প্রাপ্ত বস্তু থেকে আমরা শক্তি পাচ্ছি, বা এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় জীব ভর, এবং এই জীব ভর থেকে যা পাবো সেগুলোকে বলবো জীব ভর শক্তি বা বায়োমাস এনার্জি। এখন এই জীব ভর যে সব সময় কোনো উদ্ভিদ বা প্রাণী হতে হবে এরকম না, আমরা অনেক সময় বর্জ্য পদার্থ থেকে এরকম শক্তি গেইন করি, তাকে বলা হয় বর্জ্য পদার্থ থেকে প্রাপ্ত শক্তি। এখন বর্জ্য পদার্থ কোনগুলো? যেমন আমরা প্রতিদিন তরকারির খোসা হোক বা এইরকম কিছু বর্জ্য পদার্থ সেগুলো ফেলে দিই, তো সেখানে উল্লেখযোগ্য কাজ করেছে সিঙ্গাপুর। যদি সিঙ্গাপুর দেখো, সিঙ্গাপুরের ম্যাক্সিমাম এনার্জি আসে আমাদের কোথা থেকে? না তো ওই বর্জ্য পদার্থ থেকে প্রাপ্ত শক্তি থেকে। এখন সিঙ্গাপুরে কি করা হয়, এই বর্জ্য পদার্থগুলোকে ঘর ঘর থেকে প্রত্যেকদিন গিয়ে কালেক্ট করে নেওয়া হয়, এবং এই বর্জ্য পদার্থগুলোকে কালেক্ট করে নেওয়ার পর সেগুলোকে কি করা হয়, কোনো একটা চুল্লি বা ফার্নেসে নিয়ে যাওয়া হয়, এবং সেই চুল্লিতে গিয়ে সেগুলোকে কি করা হয়, পোড়ানো হয়। ওই পোড়ানোর ফলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ থেকে শক্তি উৎপাদন করা হয়, এবং পোড়ানোর ফলে যে ছাই বা অবশিষ্ট পড়ে থাকে সেগুলো থেকে ইট তৈরি করা হয় রাস্তা নির্মাণের জন্য। তাহলে লজিক্যালি আমরা যদি এনার্জি পেতে চাই তাহলে আমরা বর্জ্য পদার্থ থেকেও এনার্জি পেতে পারবো, কিন্তু আমাদের দেশে এরকম কাঠামো এখনো পর্যন্ত ঠিকমতো তৈরি হয়নি। না হলে দিল্লিতে যদি যাওয়া যায়, দিল্লি কেন, আমাদের কলকাতাতেই ভাবো, যে ভ্যাট পড়ে আছে দিল্লি রোডের পাশে, তো মাউন্ট এভারেস্টের মতো হয়ে যাবে দুদিন পর। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, দেখবে যে আমরা কলকাতাবাসী প্রতিদিন প্রায় 500 টন প্লাস্টিক কনজিউম করছি পার ডে, প্রতিদিন। তা 10 দিনে হয়ে যাচ্ছে 5000। সো এত প্লাস্টিক কি হবে? আমি একটা সেদিন দেখছিলাম, কতটা ঠিক জানি না, যে ম্যাক্সিমাম ওশিয়ানে প্লাস্টিক যাচ্ছে কয়েকটা নদীর মধ্যে, গঙ্গা, সিন্ধু, এরকম কয়েকটা, চায়না আর আফ্রিকার কয়েকটা নদী থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক ওশিয়ানে যাচ্ছে, কারণ আমরা সবগুলোই ফেলে দিচ্ছি। তো লজিক্যালি সেই সমস্ত বর্জ্য পদার্থ যেগুলোকে আমরা ফেলছি সেগুলোকে যদি কোনো রকম ভাবে রিসাইকেল করা যায়, সেজন্য দেখবে রিসাইক্লেবল বা রিসাইকেল এখন একটা গুরুত্বপূর্ণ কথা বেরিয়েছে। এর আগে যে অলিম্পিক হয়েছিল তাতেও যে মেডেল দেওয়া হয়েছিল সেগুলো রিসাইকেল থেকে করা হয়েছিল, তোমরা হয়তো খবর পাবে। তো এই যে রিসাইকেল করার গুরুত্ব কি, না তো আমরা যতটা খরচ করছি সেখান থেকে যদি কিছুটা আবার পুনরায় ইউজ করতে পারি তাহলে কি হবে, নতুনের প্রতি কম, এবং ওগুলো পরিবেশে এত দ্রুত মানে তোমার স্তূপ আকারে জমা হতে থাকবে না। সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাবা হচ্ছে। তো এই বায়োমাস শক্তিকে কাজে লাগিয়ে আমরা তৈরি করি বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্টটা কি, না তো আমরা এখানে পারবো না, কারণ আমাদের শহরাঞ্চলে জমি জায়গার দাম অনেক বেশি। তো গ্রামাঞ্চলে কি করা হয়, এরকম মাটির তলে একটা খাল করা হয়, ধরো বড়, ঠিক আছে, তার উপর পুরো একটা চেম্বার কি দিয়ে, না তো সিমেন্ট দিয়ে করা হলো। এবার এর একটা দিক খোলা রাখা হলো যেটা ঢাকনা দিয়ে বন্ধ করা যায়, সেই খোলা এয়ার প্যাক, এদিক দিয়ে আর কোনো বাতাস ঢুকবে না। যখন খুলবো তখন কি করব, বর্জ্য পদার্থ ঢেলে দেবো। তো সারাদিনের পর সন্ধ্যাবেলায় হয়তো সারাদিনের এত বর্জ্য পদার্থ, 2 বালতি 3 বালতি বর্জ্য পদার্থ হলো,
সেগুলো এখানে আমি সব ঢেলে দিলাম। এবার কি হলো, বর্জ্য পদার্থগুলো এখানে জমা হতে থাকলো, বর্জ্য পদার্থ এখানে জমা হচ্ছে এবং এটা এয়ার টাইট, অর্থাৎ কোনো দিক দিয়ে এয়ার বেরোবে না। আমরা কি করব, একটি মাত্র পাইপ, আমি কথা মানে বলছি, উদাহরণ দিচ্ছি, একটা মাত্র পাইপ নিলাম, এই পাইপটাকে আমি এখান থেকে নিয়ে এলাম পাইপ দিয়ে, ঠিক আছে। এখন এখানে বাতাস ঢুকছে না, তাহলে এখানে কিছু ব্যাকটেরিয়া জন্ম নেবে, সেগুলোকে বলবো অ্যানএরোবিক ব্যাকটেরিয়া। অ্যানএরোবিক, যেগুলো এরোবিক ব্যাকটেরিয়া সেগুলো কি হয়, বাতাসের উপস্থিতিতে থাকে, আর আমরা কথা বলছি অ্যানএরোবিক। এরকমই অ্যানএরোবিক ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। সো এই যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দেখছো, এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া এখানে অটোমেটিক্যালি ওই বর্জ্য পদার্থের মধ্যে জমা হতে থাকবে। এবং মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কথাটা এসছে মিথান আর জেনিক থেকে। মিথান কথাটার মানে হচ্ছে মিথেন, আর জেনিক মানে তৈরি করা, তাহলে এ তৈরি করবে মিথেন নামক গ্যাস, সেজন্য এর নাম দেওয়া হয়েছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। সো এখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এক প্রকারের অ্যানাএরোবিক ব্যাকটেরিয়া, যেগুলো মিথেন গ্যাসকে এখানে হু হু করে প্রস্তুত করতে শুরু করবে। এখন এই মিথেন গ্যাস যদি প্রস্তুত হয়ে যায়, তাহলে এই মিথেন গ্যাস এই পাইপের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে। এখানে যদি আমি এটাকে জ্বালানি রূপে কাজে লাগাতে চাই, তাহলে সেটাকেও আমরা করতে পারবো, কারণ মিথেন একটা খুব সুন্দর বা অতি উচ্চ দাহ্য গ্যাস। তাহলে এই যে পদ্ধতিতে আমরা এক প্রকারের জ্বালানি গ্যাস পেলাম, এই যে গ্যাস উৎপন্ন হলো, এটাকে আগে বলা হতো গোবর গ্যাস। কেন গোবর? কারণ এদিক দিয়ে বেশিরভাগই গরুর গোবর ফেলা হতো, তো এটাকে বলা হতো গোবর গ্যাস। কিন্তু এখন গোবর গ্যাস বলে না, কারণ এটাকে বলা হয় জীব থেকে। মানে কি, আমরা এখানে তরকারি খোসা ফেললেও হবে, সেজন্য এটাকে আপডেটেড করে বলা হয় বায়োগ্যাস, এবং এই প্ল্যান্টটার নাম দেওয়া হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট। স্বাভাবিকভাবে যদি তুমি এটা শহরাঞ্চলে করতে যাও, পারবে না, কারণ এত জায়গা তোমার কাছে নেই যে তুমি শহরাঞ্চলে এটা করতে পারবে। ন্যাচারালি আমি এটাকে কোথায় পারবো, গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি পারবো, কারণ গ্রামাঞ্চলে অ্যাভেলেবেল জায়গা আমার কাছে। গ্রামাঞ্চলে এরকম আমি বায়োগ্যাস প্ল্যান্ট ইজিলি বসাতে পারি। এখন এই বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর সুবিধা কি, এক, যে তরকারি খোসা কোনো এক জায়গায় জমা হতে থাকবে না, বরং এমন একটা জায়গায় যাবে। 2 নম্বর, যেহেতু এটা এয়ার টাইট, তাহলে এখান থেকে কোনো দুর্গন্ধ বাইরে বেরিয়ে আসতে পারবে না। এবার পাইপ দিয়ে যদি আসে, কিন্তু ওই পাইপ তো জ্বালানি থাকবে, তুমি তোমার নাকে নিশ্চয় ঢুকিয়ে রাখবে না। সো ওটা জ্বালানির হিসেবে যেহেতু ইউজ করবে, তাহলে ওটা সিলিন্ডার বা কোনো জ্বালানির জায়গায় রাখবো আমরা, তো এখান থেকে কোনো গন্ধ আসবে না সচরাচর। কিন্তু ন্যাচারালি কোনো জায়গায় যদি ভ্যাট তৈরি করি, তাহলে সেই জায়গাতে গন্ধ অটোমেটিক্যালি চলে আসতে থাকে। এখন আমরা যদি মিথেন গ্যাসটাকে নিয়ে আলোচনা করি, মিথেন আমরা আগে আলোচনা করেছিলাম এক প্রকারের গ্রিন হাউস গ্যাস, যেটাকে আমরা জৈব গ্রিন হাউস গ্যাস বলি। সো মিথেন গ্যাস এর সংকেত হচ্ছে CH4, এবং এটার আকার হয়, পরে পড়াবো, সমচতুস্তলকীয়। তাহলে এর আকার হয় সমচতুস্তলকীয়, অর্থাৎ দেখতে এটা সমচতুস্তলকীয়। কি জিনিস হয় আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন আমাদের ক্লাস 8 এর লাস্ট চ্যাপ্টার, সেখানে বোঝাবো। তাহলে মিথেনের গঠনটা হয় সমচতুস্তলকীয়র মতো। দেখো এগুলো বইয়ে পাবে না, যেগুলো আমি বলছি, স্বাভাবিক, স্টাডি ম্যাটেরিয়ালেও নাই, তো এগুলো মাথায় রাখবে, পরের দিন পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন আমি দেবই। তো মিথেন গ্যাসের সংকেত CH4। এখন মিথেন গ্যাস আমাদের কি হয়, পচা জায়গাতে তৈরি হয়, দেখতেই পাচ্ছ পচা জায়গা। এবার এরকম কি হয় যে গ্রামাঞ্চলে ধরো কোনো এক জায়গায় কৃষি কাজ হয়, কিন্তু কোনো একটা দূরে জলাভূমি আছে, যেখানে গাছ টাছ পড়ে গেলে ফেলে দেওয়া হয়, গরু ছাগল মরে গেলেও ফেলে দেওয়া হয়, এরকম একটা জলাভূমি মতো হয়ে যায় সেই জায়গাটা। এবার এইরকমই কর্দমাক্ত জলাভূমি অঞ্চলে কি হয়, প্রচুর পরিমাণে জলাভূমি জায়গায় মিথেন গ্যাস প্রস্তুত হয়। মিথেন গ্যাস তৈরি হয় কারণ ওখানেও মিথেন গ্যাস আছে, এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া আছে। তাহলে কি হচ্ছে, এই জলাভূমি কর্দমাক্ত জলাভূমিতে আমার কি তৈরি হচ্ছে, মিথেন গ্যাস। এবার মিথেন গ্যাস তৈরি হচ্ছে, মিথেন গ্যাস বায়ুতে উপস্থিত ফসফিন নামক একটা গ্যাস আছে, PH3 ফসফিন। তাহলে মিথেন গ্যাস বায়ুতে উপস্থিত এই ফসফিন ধরো আছে, তার সাথে বিক্রিয়া করে হঠাৎ আগুন লেগে যায়। সো মিথেন গ্যাস বায়ুতে উপস্থিত ফসফিনের সঙ্গে রিঅ্যাক্ট করে, নিজে নিজেই আগুনের মতো জ্বলতে শুরু করলো। এবার কোনো চাষি যদি এরকম ভাবে আল বোঝো তো, দুটো মাঠের কানেক্টরকে বলা হয় আল। এই আল বরাবর যখন হেঁটে যায়, তখন অনেক সময় দেখবে পিছনে ধপ করে আগুন লেগে গেল, আবার বন্ধ করে ধপ করে আগুন লেগে গেল। তাহলে তার অনেক সময় মনে হয় ব্যাপারটা ভৌতিক একটা ব্যাপার, একটা ভৌতিক ঘটনা মনে হতে পারে, কারণ কি নিজে নিজে কেন আগুন লাগছে, তার মাথায় তো এরকম সায়েন্স নাই, বা সেও এলআইসির কাছে পড়ে, নিজে সায়েন্স বুঝবে, হোয়াট এভার। সো মিথেন ফসফিনের সাথে এরকম ভাবে বিক্রিয়া করে নিয়ে দপ করে আগুন লেগে যায়।
তো একটা ভৌতিক ব্যাপার বলা হয়, এবং এই ঘটনাটাকে বলা হয় ইংলিশে উইল ও দা উইস্প, বা বাংলায় বলা হয় আলেয়ার আলো। ঠিক আছে, আলিয়া নয়, হ্যাঁ, আলেয়ার আলো। ছেলে পেলে বলবে স্যার এই তো আলিয়া, না আলিয়া নয়, আলেয়ার আলো। সো উইল ও দা উইস্প অ্যাকচুয়ালি আলেয়ার আলো। তো আলেয়ার আলো কোনো ভৌতিক ঘটনা না, অ্যাকচুয়ালি ইটস এ সিম্পল ফেনোমেনা অফ সায়েন্স অর কেমিস্ট্রি, যে একটা রসায়ন বা ভৌত বিজ্ঞানের একটা সঠিক বা একটা জাস্ট একটা ঘটনা, যেটা আমরা দেখছি এই মিথেন ফসফিনের সাহায্যে বাতাসে এরকম ভাবে জ্বলে যায় নিজে নিজেই। সেই জন্য কর্দমাক্ত অঞ্চলে কাদা এই সমস্ত জায়গায় তৈরি হয় বলে মিথেন গ্যাসকে অনেক সময় বলা হয় মার্স গ্যাস। মার্স গ্যাস, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন দেয় মার্স গ্যাস কোন গ্যাসকে বলে, তাহলে মাথায় রাখবো মিথেন গ্যাসকে আমরা বলবো মার্স গ্যাস। তাহলে মিথেন গ্যাসকে কেন মার্স গ্যাস বলা হয়? কারণ সেটা কর্দমাক্ত বা কাদা বা জলাভূমিতে পাওয়া যায় এরকম একটা গ্যাস, সেই জন্য এটাকে বলবো আমরা মিথেন মার্স গ্যাস। এখন মিথেন গ্যাস তৈরি হওয়ার পর এখানে কিছু অংশ থাকে যেগুলো অপাচ্য, যেগুলো আর পচে না, ওইভাবে থেকে যায়। এগুলোকে পরবর্তী ক্ষেত্রে এখান থেকে বের করে এনে জমিতে প্রয়োগ করা যেতে পারে সার হিসেবে। সেজন্য এগুলোকে বলা হয় টার্ম হচ্ছে স্লারি। স্লারি কি না, তো বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস উৎপন্ন হওয়ার পর যে অংশটা পড়ে থাকে, যা জমিতে কি হিসেবে ব্যবহার করি আমরা, সার হিসেবে, তাকেই বলবো কি আমরা স্লারি। এখন এই স্লারি অতি উচ্চ মানের একটা সার, কারণ অনেকদিন ধরে পচে আছে, কম্পোস্ট টাইপের তৈরি হয়ে যায়, কম্পোস্ট টাইপের তৈরি হয়ে যায়, ঠিক আছে। সো এই কারণে হয়। একটা সার যদি অর্গানিক হয় সেটা সবচেয়ে ভালো, কারণ আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। যেমন আমাদের ছোটবেলায় কি করা হতো, বাড়িতে যখন গরু ছিল, গরু কি করতো, গোবরগুলোকে একটা জায়গায় রাখা হতো মাটির ওপরই। এবার গোবরগুলো দীর্ঘদিন ওরকম থাকতে থাকতে মাটির মতো হয়ে যেত। এবার সেগুলোকে নিয়ে গরু গাড়িতে করেই আমরা কোথায় যেতাম, জমিতে, এবং জমিতে ছড়িয়ে দেওয়া হতো চাষের আগে। তো এটা ছিল অর্গানিক ওয়েতে, খুব ভালো। কিন্তু এত প্রোডাকশন হবে না যতটা একটা আর্টিফিশিয়াল বা ফার্টিলাইজার আমরা দিই। অর্থাৎ কৃত্রিম বা রাসায়নিক সার দিলে যে পরিমাণ খাবার তৈরি হবে, বা তুমি যাই বলো ধান গম হোয়াট এভার, তুমি অর্গানিকে পাবে না। তাহলে আমাদের দেশকে যদি কমপ্লিটলি আমরা অর্গানিক নির্ভর করতে চাই তাও হবে না, ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। যদি করতে চাও না, অনাহারে মরতে হবে। দেখো সিম্পল কথা, যে আমরা যে চাল উৎপন্ন করি তার বেশিরভাগ তো আমরা নিজেরাই খাই, কিছুটা অংশ তো বিদেশে রপ্তানি করি। এবার রপ্তানি না করলে বৈদেশিক মুদ্রা আসবে কি করে? তুমি চা বানাচ্ছ, চা বানিয়ে সব চাই নিজেই খাচ্ছ, বাইরে কিছু চা পাঠাচ্ছ না, তাহলে বাইরে থেকে টাকা আসবে। তোমাকে অর্থনীতি চাঙ্গা করতে গেলে কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে, ইম্পোর্ট কম, হ্যাঁ না বলো? ন্যাচারালি যেটা চায়না করে, চায়না কি করে? এক্সপোর্ট বেশি করে, ওর দেশে জিনিস কিনবে কম, ও বিক্রি করবে বেশি। এবার ন্যাচারালি যার বিক্রি বেশি তার কি হবে? ইনকামও বেশি। সেজন্য চায়না এখন মোটামুটি লিড করছে এগুলোতে, আমেরিকাও করছে। কিন্তু আমরাও কোনো ক্ষেত্রে করি, যেমন কৃষি ক্ষেত্রে আমরা অনেকটা লিড করি, যেমন চা, যেমন পাট, এগুলোতে আমরা মোটামুটি লিড করি। তো এইগুলো তো করতে হবে। তো তার জন্য যদি আমরা পুরোপুরি অর্গানিক করে ফেলি, তাহলে এত প্রোডাকশন তো হবে না। তো এত প্রোডাকশন না হলে তো মুশকিল। সেজন্য আমাদেরকে ওই বলি না মুখে কথা, যে না সব অর্গানিক করে দাও, অর্গানিক করে দাও, অ্যাকচুয়ালি করা খুব মুশকিল, অ্যাকচুয়ালি করা খুবই মুশকিল। কারণ আমাদের দৈনন্দিন খাবার তো দরকার, তাই না? তুমি জাস্ট ইমাজিন করো যে আমি যখন শীতকালে চাউমিন কিনছি আমি কোনো দোকানে বেলঘড়িয়ার, সেখানেও পাতাকপি দিচ্ছে। আমি গরমকালে কিনলেও পাতাকপি দিচ্ছে, হ্যাঁ না না বলো? দেয় তো। ও গরমকালে পাতাকপি পাচ্ছে কোথা থেকে? নিশ্চয় কোনো না কোনো সময় কোল্ড স্টোরেজে ভরে রেখেছে, অথবা কিছুটা পরিমাণ হয়তো তৈরি করছে ওই আর্টিফিশিয়াল কন্ডিশনে, কিছু তো একটা হচ্ছে। তো এইগুলো পাওয়ার জন্য আমাদের চাহিদা যত বাড়বে তত তো ভাই ওকে প্রোডাকশন করতেই হবে। সেটা একটা কথা বলি কি, যে একটা কথা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড আমাদেরকে কমাতে হবে, তার প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা কেউ লেখে না, সেটা হচ্ছে গাছ লাগাও। তুমি কখনো বলতে পারো না যে কলকারখানা বন্ধ করো, কলকারখানা এমনিতে তো যে অবস্থা, কলকারখানা বন্ধ করে দিলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে, চাকরি করবি কোথায়? তো কলকারখানা বন্ধ ইজ নট, মানে অ্যাকচুয়ালি ঠিক নয়। আমরা এটা বলতে পারি কলকারখানার যে পার্ট গুলো আছে সেগুলোকে চেক করো, দেখো যে সেখানে পলিউশন কম হয়, বা পলিউটেন্ট যেগুলো যে দূষক পদার্থ সেগুলো কম বেরোয়, ইটস ওকে। বাট তুমি বলতে পারো না যে কলকারখানা বন্ধ করে দাও, কারণ কলকারখানা বন্ধ হলে তোমার পুজোর সময় 12টা ড্রেস হবে না। সিম্পল কথা, এগুলো আমি নাইনে অনেকবার তোমাদের বলেছি। সেই জন্য আমাদের চাহিদা যত কমবে তত কি হবে? উৎপাদনও কমবে। আমাদের চাহিদা যত বাড়বে উৎপাদন তত বাড়াতে হবে, ন্যাচারালি এটা হচ্ছে ফেনোমেনা। সো আমাদের সেই জিনিসই ভাবতে হবে। তাহলে আমাদের যদি এখন এই উৎপাদনটা বাড়ে, তাহলে আমরা নিশ্চয়ই নিজে আত্মনির্ভর হতে পারবো, ঠিক তো?
ঠিক তো? তাহলে লজিক এখানেই। তো মিথেন গ্যাস আমাদের লাগবে। এখন মিথেন গ্যাস শুধুমাত্র যদি এই উপায়ে বার করতে চায় না, পাগল হয়ে যাবো। হবে এত? তাহলে তো বলবো যে বেশি বেশি করে সবজি কাটো প্রত্যেকদিন, তাই না? যে এখানে ফেলতে হবে সবজি, হয়তো ভালো ভালো সবজি কেটে ফেলতে হচ্ছে, এরকম তো করতে পারবো না আমরা। এটা জাস্ট একটা অল্টারনেটিভ, বাট ইটস নট রিলায়েবল কমপ্লিটলি। তুমি এখানে ভাবতে পারো না। তাহলে মিথেন গ্যাসকে আমাকে বার করতে হবে। এবার দেখো, সবচেয়ে বড় সোর্স নিজে পৃথিবী নিজে। পৃথিবীর ভেতরে এমন এমন জিনিস আছে যেগুলো আমরা কল্পনা করতে পারি না। তার মধ্যে ওয়ান অফ দা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কি? যখন তোমাদের কি হয়েছিল, ওই ম্যাগমা তৈরি হয়, যে পৃথিবী যখন গরম ছিল, তখন কোনো কোনো জায়গা কি হয়েছে, শক্ত হয়ে গেছে পৃথিবীর অংশ, সেই সমস্ত জায়গায় কিছু গ্যাস সঞ্চিত থেকে গেছে। এবার এই সমস্ত গ্যাসকে যদি আমরা বের করে আনি, তখন সেগুলোকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। কোথায় কোথায় পাওয়া যেতে পারে? পাহাড়ের ফাটলে পাওয়া যেতে পারে, বা যেখানে তোমার কি হচ্ছে, লাভা বেরোচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, সেই সমস্ত অঞ্চল থেকে পাওয়া যেতে পারে। সো এই সমস্ত জায়গা থেকে প্রাকৃতিক গ্যাসগুলোকে আমরা আরোহণ করি, বার করে নিয়ে আসি, এবং এই প্রাকৃতিক গ্যাসগুলোকে বলা হয় ন্যাচারাল গ্যাস। এবং এই ন্যাচারাল গ্যাসের 90 to 95% উপাদানই হচ্ছে মিথেন। তাহলে এর থেকে বেটার আমি যদি প্রকৃতি থেকে সেই প্রাকৃতিক গ্যাসগুলোকে বার করে আনি, তাহলে প্রাকৃতিক গ্যাস তো প্রচুর পরিমাণে হবে না? তো সেই কারণে প্রাকৃতিক গ্যাসগুলোকে যেখানে যেখানে আছে সেখানে খোঁজা চলছে, এবং এই প্রাকৃতিক গ্যাসগুলোকে অতিরিক্ত পরিমাণ চাপ প্রয়োগ করে তরল করা হয়। তখন তার নাম দেওয়া হয়েছে সিএনজি, যেটাকে বলবো আমরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা অনেক স্কুলের পরীক্ষায় দেয় যে সিএনজির পুরো নাম কি। সো মাথায় রাখবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সংনমিত প্রাকৃতিক গ্যাস। এখন এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান হচ্ছে 95%, এবং এগুলোই তোমরা ওই অটোতে চলতে দেখো, সিএনজি। অটোতে শুধু সিএনজি নয়, আরো এক প্রকারের গ্যাস চলে যেটাকে পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়াম কোনগুলো? ক্রুড অয়েল। তোমরা ক্লাস 9-এ পড়েছো, ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম তেল, খনিজ তেলকে বিভিন্ন উপায়ে পাতন পদ্ধতি, সেই পাতন পদ্ধতিতে ডিজেল পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়, অনেক রকম পাওয়া যায়। তার মধ্যে থেকে একটা জিনিস হচ্ছে কি, এলপিজি বা রান্নার গ্যাস। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড, নট লিকুইড। বারবার ছেলেপিলে এটাই ভুল করে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে এলপিজি। বস্তুত এলপিজি বা সিএনজি এর কোনোটারই গন্ধ নেই, কিন্তু বাড়িতে যখন এলপিজি গ্যাস লিক করে তখন তো আমরা গন্ধ পাই। হ্যাঁ পাই, কারণ তাতে একটা বিশেষ পদার্থ মিশিয়ে দেওয়া হয়। এখন কেন মেশানো হলো? আমরা জানি এলপিজি বা সিএনজি গুলো গ্যাস, এবং এখানে খুব সহজে আগুন লাগার একটা প্রবণতা থেকেই যায়, অর্থাৎ এখানে খুব দ্রুত হারে আগুন লাগবে। তো যদি খুব দ্রুত হারে আগুন লেগে যায় আর কোনো জায়গা থেকে যদি গ্যাস লিক করে আর আমরা যদি জানতে না পারি, তাহলে সেখানে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। এই ঘটনাকে এড়ানোর জন্য এখানে কি করা হয়, কিছু দূষিত পদার্থ, দূষিত বলবো না, গন্ধযুক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়। সেই গন্ধযুক্ত পদার্থটার নাম হচ্ছে, শুনবে ভালো করে মন দিয়ে, ইথাইল মারকাপ্টা। সো ইথাইল মারকাপ্টা নামক একটা যৌগ, যার সংকেত সি, ছোট করে লিখি, CH3CH2SH, এটা হচ্ছে তার সংকেত। সো ইথাইল মারকাপ্টা নামক একটা যৌগ এর মধ্যে মিশিয়ে দেবো। এখন এই ইথাইল মারকাপ্টা যৌগটি কি করবে, এর মধ্যে ওই গন্ধটা সৃষ্টি করবে, এবং গন্ধ সৃষ্টি যদি আমরা শুনতে ভালো লাগে অনেকেরই, সেই গন্ধটা ঠিক আছে কি করা হয়, ওর মধ্যে মিশিয়ে দিলে কোনো জায়গা থেকে লিক করলে আমরা বুঝতে পারি যে গ্যাস লিক করছে, চলো আর এখানে আগুন জ্বালানো যাবে না, তাই না? সো এই কারণে ইথাইল মারকাপটা ইউজ করা হয়। তাহলে এলপিজিতে যে গন্ধযুক্ত পদার্থ মেশানো হয়, অবশ্যই আমি পরের দিন কোশ্চেন দেবো, ইথাইল মারকাপটা বা C2H5SH বা CH3CH2SH। শুধুমাত্র এলপিজিতে নয়, সিএনজিতেও সেই জিনিসই মেশানো হয়। খুব ভালো একটা কথা যদি বলি আমি, যে আমরা যদি দেখি যে কেরোসিনের অ্যাকচুয়ালি কোনো রং নেই, কিন্তু তুমি যখন কেরোসিন কিনতে যাবে দেখবে নীল রঙের হয়। সো অ্যাকচুয়ালি কেরোসিনের কোনো রং নেই, কিন্তু কেরোসিনকে কেন নীল রং দেখি, কারণ কি সরকার মিশিয়ে দেয়। কেন সরকার হঠাৎ মিশাতে গেল রং করে? তাতে তো সরকার বেশি খরচ হলো। কেরোসিন যদি সাদা রঙের হয় তাতে জল মিশিয়ে দিবে, এবার জল মিশিয়ে দিলে তুমি কেরোসিন আর জলকে বুঝতে পারবে না দূর থেকে যে কি আছে না আছে। এবার এতটা কেরোসিনে দিয়ে এতটুকু জল মিশিয়ে দিই অল্প পরিমাণ দিয়ে আমি যদি গুলে দিই, সেটাও তো একটা জ্বালানি রূপেই কাজ করবে, কিন্তু সেটা দিয়ে যা চলবে সেটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ না বলো? যেমন তোমার ঘরেই ধরো, গাড়ি ধরো পেট্রোল, এবার পেট্রোলের সাথে ডিজেল মিশিয়ে যদি গাড়ি চালায়, গাড়ি চলবে কিন্তু লং লাস্টিং করবে না, ওই ইঞ্জিন খারাপ হতে শুরু করবে। ঠিক বলছি তো? তো লজিক্যালি আমি যদি ওই ইউজ করি, তাতে দোকানদারের লাভ হবে কিন্তু আমার তো ক্ষতি।
সেই জন্য কি করলো, যে এমন এক প্রকারের রং মেশালো যেই রংটা শুধুমাত্র কেরোসিনে গুলবে, জলে গুলবে না। তার মানে আমি কেরোসিনে যদি জলও মিশিয়ে দিই ওই রংটা জলে গুলবে না, অর্থাৎ জল রং হবে না। তাহলে রংটা কেরোসিনি নীল থেকে যাবে, জলটা সাদা সাদাই থেকে যাবে। তাহলে দূর থেকে আমি যদি মিশিয়েও দেয় তাহলে আমরা বুঝতে পারবো দেখো নিচে জল ভাসছে বা উপরে জল থাকছে, এই যে আমরা ভাবতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই কেরোসিন রং করাটা গুরুত্বপূর্ণ। তো সব ক্ষেত্রে এরকম করা হয় না, কোনো কোনো ক্ষেত্রে করা হয় যেখানে যেখানে আমাদের দরকার পড়ে। সো আই গেস এই পুরো টপিকটা বোঝাতে পারলাম। মিথেন গ্যাস শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস রূপেই থাকে না। যদি কোনো জায়গায় কয়লা খনি থাকে না, কয়লা খনি যখন ড্রিল করে কয়লা গ্যাস আরোহণ করা যায় তার আগে সেখানে কিছু পরিমাণ মিথেন গ্যাস সঞ্চিত থাকে। অর্থাৎ কয়লা খনির ওপরেই, মাটির নিচে কিন্তু কয়লা খনিতেই মিথেন গ্যাস সঞ্চিত থাকে। তোমরা হ্যামফ্রে ডেভির গল্পটা পড়েছো কিনা আমি ঠিক জানি না, যে আগে যদি মশাল নিয়ে কয়লা খনিতে যাওয়া হতো তাহলে মশালের জন্য কয়লা খনিতে আগুন লেগে যেত। সেজন্য হ্যামফ্রে ডেভি নিরাপত্তা বাতি আবিষ্কার করেন, যেটা তামার তার জালির মধ্য দিয়ে, তাই না, পড়েছো হয়তো। তো ওই গ্যাসটা যার জন্য আগুন লেগে যায় সেটার নাম কি, প্লিজ কন্টিনিউ। মিথেন, মিথেন গ্যাস। তাহলে কয়লা খনিতেও এক প্রকারের গ্যাস পাওয়া যায় যেটার নাম মিথেনই, সেই জন্য কয়লা খনি থেকে পাওয়া যায় বলে তাকে বলবো আমরা সিবিএম। সিবিএম এর মানে হচ্ছে কোল বেড মিথেন, ঠিক আছে, কোল বেড মিথেন। কোল মানে কয়লা, বেড মানে কয়লার ওপর। সো কয়লার ওপরে যে মিথেন পাওয়া যায় সেজন্য তাকে বলবো আমরা সিবিএম বা কোল বেড মিথেন। তাহলে কোল বেড মিথেনের গুরুত্বটা কি, না তো কোল বেড মিথেনও অবভিয়াসলি জ্বালানি গ্যাস, এবং এখান থেকে যদি আমরা কোল বেড মিথেন থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাসকে আরোহণ করতে পারি তাহলে সেক্ষেত্রে জ্বালানির একটা বড় অংশ আমরা এখান থেকে পেতে পারি। শুধু প্রাকৃতিক গ্যাসই নয়, যেখানে যেখানে কয়লা আছে সেই সমস্ত জায়গাতেও সিবিএম পেতে পারি। ক্লিয়ার হলো? এখন এই মিথেন গ্যাস জলের সঙ্গে বিক্রিয়া করে এবং অতিরিক্ত চাপ ও তাপমাত্রায় এক প্রকারের ক্ল্যাথরেট জাতীয় যৌগ তৈরি করে। তাহলে ক্ল্যাথরেট জাতীয় যৌগ তৈরি করছে কে, না তো মিথেন। তাহলে মিথেন কার সাথে ক্ল্যাথরেট যৌগ তৈরি করছে, জলের সাথে। এবং এটা দেখতে বরফের মতো, এটা বরফের মতো দেখতে, বরফ, লাইক বরফ। কিন্তু এতে যদি আগুন দেওয়া হয়, প্লিজ, এতে আগুন দিলে আগুন লেগে যাবে। তাহলে বরফের মতো দেখতে, আগুন লেগে যায়, সেজন্য এর নাম দেওয়া হলো ফায়ার আইস। সো ফায়ার আইস এই পদার্থটার নাম। তাহলে স্যার এর অ্যাকচুয়াল নাম কি, এর অ্যাকচুয়াল নাম বলা হলো মিথেন হাইড্রেট। যদি বলা হয় ফায়ার আইস কাকে বলে, সো মাথায় রাখবে মিথেন হাইড্রেট হচ্ছে ফায়ার আইস। কেন ফায়ার আইস বললাম, কেন, কারণ দেখতে বরফের মতো কিন্তু আগুন দিলে আগুন লেগে যাবে। কেন আগুন লেগে যাবে, বিকজ কি আছে তার মধ্যে, মিথেন, আর মিথেন গ্যাসে আগুন লেগে যায়। সো যেহেতু বরফের মতো দেখতে কিন্তু তার মধ্যে মিথেন আছে, এবার মিথেন যদি থাকে আর আমি তার মধ্যে যদি আগুন লাগাই, আগুন কি হবে, লেগে যাবে। তো বরফের মতো দেখতেও অথচ তার মধ্যে আগুন লেগে যাচ্ছে, সেই কারণে এই টার্মটাকে ইউজ করবো আমরা কি, ফায়ার আইস। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, ও ঠিক আছে। সত্যি তো আমি ভুল করি না তো ইংলিশ সচরাচর, অন্য কিছু ভাবছি হয়তো মাথায়, সেই কারণে। ঠিক ঠিক, থ্যাংক ইউ। ওকে, ইংলিশে ভুল করি না সচরাচর, অন্য কিছু ভাবছিলাম মাথায়, হোয়াট এভার। সো বরফের মতো দেখতে অথচ আগুন লেগে যায় বলে কি বলে, ফায়ার আইস। আস্তে। তাহলে মিথেন হাইড্রেটের সংকেত কি, এটা পরীক্ষায় অনেকবার দেয়, মাথায় রাখবো। মিথেন হাইড্রেটের সংকেত হবে 4CH4.23H2O। এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত, মাথায় রাখবে 4CH4.23H2O। বইয়ে যাই থাকুক এইটাই লিখবে, বারবার বলে দিচ্ছি এইটাই লিখতে হবে, যেখানেই আসুক, যে কাটার কাটবে, মাধ্যমিকে তুমি ফুল নাম্বার পাবে, চিন্তা করো না। 4CH4.23H2O এটা হবে মিথেন হাইড্রেটের সংকেত। তো মিথেন হাইড্রেটের সংকেতটা পরীক্ষা কিন্তু অনেকবার দেয়। এখন পরীক্ষাগারে, পরীক্ষাগার বলছি, তোমার কয়লা খনি অঞ্চলে যে মিথেন গ্যাস পেলাম, তো কয়লা খনিতে মিথেন গ্যাসে কি বললাম, 95% মিথেন থাকছে, সিবিএম। অন্যান্য গ্যাসের উপস্থিতি থাকেই না। উপরন্তু কয়লা খনির মিথেন গ্যাসে কোনো দূষিত গ্যাসও থাকে না, H2S এরকম টাইপের কোনো গ্যাস থাকে না, সালফার জাতীয়। সেই জন্য কয়লা খনি থেকে প্রাপ্ত গ্যাস বা মিথেন গ্যাসকে আমরা বলবো সুইট গ্যাস। সুইট গ্যাস এই কারণে বলবো কারণ সেই গ্যাসটার মধ্যে কোনো দূষিত কিছু পদার্থ নাই। আমরা সুইট তাদেরকেই বলি যারা খুব সুন্দর হয়, সুন্দর ইন দ্য সেন্স দেখতে নয় সব সময়, বাই নেচার, বাই অ্যাক্টিভিটি, বাই বিহেভিয়ার।
তাই না? সো আমরা বলি না এই বাচ্চাটা কি মিষ্টি, মিষ্টি সবসময় এরকম নয় যে দেখতে শুনতে বাচ্চা উদুমা হচ্ছে তোমার চঞ্চল, ঠিক আছে, ঘরে আসছে যা পারছে ভাঙছে, তাকে আর তুমি সুইট বলতে পারবে না, দেখতে যতই সুন্দর হোক। সো অ্যাকচুয়াল সৌন্দর্যতা শুধুমাত্র চেহারাতের মধ্যে নেই, অ্যাকচুয়াল সৌন্দর্যতা তোমার বিহেভিয়ারে আছে, অ্যাকচুয়াল সৌন্দর্যতা তোমার কোথায় আছে, অ্যাক্টিভিটিতে। তুমি বোঝা যাবে যে হ্যাঁ ইউ আর সুইট, ঠিক আছে। ওকে, সো সেই কারণে মিথেন। তাহলে যদি কোয়েশ্চেন দেয় সুইট গ্যাস কাকে বলো, শুধু মিথেন লিখবো না, কি বলবো, কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস, এই কথাটা উল্লেখ করবো। সিবিএমও লেখা উচিত নয়, কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস। এবার মোটা মোটা করে লিখলে মিথেন গ্যাসের রাইট দেবে, অসুবিধা নেই। তাহলে সুইট গ্যাস কাকে বলে, মিথেন গ্যাস বা কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস। এবং একে সুইট গ্যাস কেন বললাম, কারণ এর মধ্যে কোনো দূষিত পদার্থ যেমন H2S, SO2 এরকম টাইপের সালফার জাতীয় পদার্থ মিশে থাকে না বলে এটাকে আমরা কি বললাম, সুইট গ্যাস। এখন মিথেন হাইড্রেটের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন ক্ল্যাট্রেট আকারে থাকে, সেই জন্য মিথেন হাইড্রেটকে যদি আমরা বার করে এনে তাকে উত্তপ্ত করি, এখান থেকে প্রচুর মিথেন গ্যাস বেরিয়ে যায়। এবার এই মিথেন গ্যাসগুলোকে নিতলে আমরা সেগুলোকে রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। সেই জন্য মিথেন হাইড্রেট ভবিষ্যতের জন্য একটা বিশাল বড় শক্তির ভান্ডার, এবং এটা সমুদ্রের তলদেশে বেশি পরিমাণে পাওয়া যায়, কয়লা খনিতেও পাওয়া যায়। তাহলে এই সমস্ত গ্যাস বা এই মিথেন হাইড্রেট থেকে প্রায় 160-170 গুণ মিথেন পাওয়া যায়। সেই কারণে আমরা মিথেন হাইড্রেটকে বলবো ভবিষ্যতের জন্য একটা বিশাল বড় শক্তির ভান্ডার। যদি আমরাই শেষ করে দেবো, চিন্তা নাই, ভবিষ্যৎ প্রজন্ম পাবে না, ঠিক আছে। সো মিথেন হাইড্রেট অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতের জন্য শক্তির একটা বড় ভান্ডার হবে। ক্লিয়ার হয়েছে? সো আমাদের মোটামুটি টপিক শেষ করলাম এবং চ্যাপ্টারও শেষ করলাম। তোমরা এবার পরের শেষে কিছু কোয়েশ্চেন্স আছে দেখতে পারো পেজ নাম্বার 12-তে, যারা বই পাওনি আমি দিয়ে দেবো, অসুবিধা নাই। 12 নম্বর কোয়েশ্চেন দেখো একটু, ডিন্ডা ওকে একটু দেখাস তো, রাহুলকে, যারা পাওনি একটু পাশের জন্য একটু দেখো। দেখো বায়োমাস বা জীবভর বলতে কি বোঝো আমি একটু আগে বুঝিয়ে দিলাম, কিছু কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া আছে আমার নোটসের মধ্যে, দেখবে, ঠিক আছে। আস্তে 12 নম্বর পেজ দেখো প্লিজ, কথা বলো না। আচ্ছা, স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়ন নিশ্চয়ই পড়লাম, দেখো এটা মাধ্যমিক 2023 এসছে, তাও লিখে দিয়েছি আমি। আচ্ছা, তারপর দেখো ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, চ্যাপম্যান সাইকেল বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে আগের দিন, ঠিক আছে। আচ্ছা, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের ভূমিকা, আজকে এই কোশ্চেনটা দিয়েছিলাম সম্ভবত এবং পরীক্ষায় তুমি পেয়েছো। আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য, এখানে কতগুলো পয়েন্ট লিখেছিলাম মনে আছে, সহজলভ্য হবে, জ্বলনাঙ্ক কম মাঝারি হবে, বলেছিলাম, মনে পড়ছে, বুঝতে পেরেছো বাবু? ওকে, তারপর দেখো জৈব গ্যাস বা বায়োগ্যাস, এখনই পড়ালাম বায়োগ্যাস। আচ্ছা, বায়োগ্যাসের প্রধান উপাদান কি হবে, মিথেন, অবভিয়াসলি মিথেন হবে, কিন্তু মিথেন ছাড়াও এর মধ্যে কার্বন ডাই অক্সাইডও পাওয়া যায়, হ্যাঁ মনে রাখবো, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, আর পুনর্নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য, নিশ্চয়ই এটাও পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এমসিকিউ গুলো করে দিচ্ছি আমি, পরে কাজটা তোমাদের করতে দেবো। তাহলে এমসিকিউ গুলো বলছি, একটু করে নাও এক একটা। বায়ুমণ্ডলের যে, চুপ করে থাকো প্লিজ, বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলা হয় শান্ত মণ্ডল সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। কাউকে বলতে হবে না, আমাকে বলতে দাও। তাহলে বায়ুমণ্ডলে যে স্তরটিকে শান্ত মণ্ডল বলা হয় সেটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর, বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন। 3 বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে অতিবেগুনি, সি। তারপর 4 বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান প্রায় 50%। 5 স্টোন ক্যান্সারের কারণ হলো অম্লবৃষ্টি। 6 বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে, হ্যালোন। হ্যালোন মানেই হবে সিএফসি জাতীয় পদার্থ, এগুলোকে হ্যালোনস বলি, তাই পাশে ওখানে লিখে রাখতে পারো সিএফসি, ওই হ্যালোন মানে হচ্ছে সিএফসি। 7 প্রাকৃতিক সৌর পর্দা, এটা হবে ওজোন স্তর অবভিয়াসলি। আচ্ছা, ওজোন স্তর যদি অপশনে না থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার থাকলেও কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার নেব। এবার একই প্রশ্নে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর দুটো দিয়েছে, অপশন নেব ওজোন স্তর। বুঝতে পারলাম ব্যাপারটা, ওকে। আচ্ছা, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম ডবসন। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় ট্রপোস্ফিয়ার, ভূগোলের প্রশ্ন। হ্যালোজান আছে, হ্যালোজেন হবে, হ্যালোজেন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। 11 ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয় তোমাদের হিমায়ক যন্ত্রে, হিমায়ক মানে রেফ্রিজারেটরে। 12 কোন গ্রিন হাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক, এটা হবে সিএফসি। দেখো সিএফসির উষ্ণকরণ ক্ষমতা সব থেকে বেশি, আগের ক্লাসে বলেছিলাম। পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান কারণ হচ্ছে কি না, তো ডিনাইট্রিফিকেশন। আচ্ছা, অ্যান্টার্কটিকা অঞ্চলে
ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে? সেপ্টেম্বর নভেম্বর মাসে। সেপ্টেম্বর নভেম্বর মাসে সবচেয়ে বেশি হয়। ওজোন স্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব মোটামুটি ভাবে 10 ppm হবে। ppm মানে 9 পড়েছে, পার্টস পার মিলিয়ন। সো 10 ppm হয়। ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন বলেছিলাম জো ফোরম্যান। সো বিজ্ঞানী ফোরম্যান আছে, দেখো ফোরম্যান, ফেদারম্যান নয় কিন্তু, ফোরম্যান। ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি হয় কোন অঞ্চলে? অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয় হয়। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ হ্রাস পায়, অবশ্যই হ্রাস পায়। উষ্ণতা কি হয়? হ্রাসও পায়, আবার কোন কোন স্তরে কি হয়? বৃদ্ধিও পায়। ওকে, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? কার্বন ডাইঅক্সাইড। স্টার দিয়ে রাখবে, কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। সো কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরকে ক্ষয় করে না। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে আমরা বলবো ট্রপোপোজ। তাহলে মোটামুটি আমরা 20টা এমসিকিউ এখান থেকে করলাম এবং 20টার মধ্যে আশা করবো 15টা তোমরা হয়তো পারতেই পারতে। হ্যাঁ, তুমি ঘুমাচ্ছিলে বাবু? সেপ্টেম্বর নভেম্বর। এবার দেখো অনুশীলনী। এবার এই অনুশীলনীতে প্লিজ 53টা প্রশ্ন আছে। সো এই 53টা প্রশ্ন খাতায় হোমওয়ার্কের কপিতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবো এবং আমাকে জমা দিয়ে যাব। এবার আমি ধরে নিলাম 53টার মধ্যে তোমরা 8টা পারবে না, ধরে নিলাম, কিন্তু 8টা পারবে না এরকম হবে না, 53টাই পারবে। ধরে নিলাম 8টা পারবে না, তাহলে 45টা মিনিমাম প্রশ্নের উত্তর যেন আমি খাতায় পাই। গুনে দেখবো আমি 45টা যেন পাই। সো হোমওয়ার্কের কপিতে সেই 45টা প্রশ্ন তো মিনিমাম, যদি 53টা পেয়ে যাও খুব ভালো। এবার খাতায় কি করবে? প্রশ্ন টুকবে, নিচে উত্তর লিখবে। যেটা পাবে না পর পর হবে, কিন্তু যেটা পারবে না প্রশ্ন লিখে 4 লাইন 5 লাইন তোমার মন অনুযায়ী ছাড় দেবে, দিয়ে পরের প্রশ্নে যাবে। এমন নয় আগে পরে করব, খাতায় আগে পরে দিয়েছি সেখানে ঠ্যাঙাবো বেটা। আমি বলে দিচ্ছি এই খাতাটা যত্ন করে রাখবে, যেমন তেমন খাতা করবে না। এটা যেন একদম টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা আমার কাজে লাগে। সারা বছরে প্রত্যেক চ্যাপ্টার এরকম করে 50-60টা করে প্রশ্ন আমরা এক জায়গায় লিখতে লিখতে যাবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হোমওয়ার্কের একটা আলাদা কপি করতে হবে। ঠিক আছে, এটা মাধ্যমিকের ব্যাচে প্রত্যেক বছর করানো হয়, তোমরাও তাই করবে। ক্লিয়ার হয়েছে? চ্যাপ্টার কি বুঝতে পেরেছি? কোনো সমস্যা? চলো প্র্যাকটিস বইটা আমাদের বার করবো।